দিওয়ালির সন্ধ্যা ছিল। ওপরের প্রদীপের আলো তখনও ঠিকমতো ছড়িয়ে পড়েনি যখন আমার বৌমা হলওয়েতে আমাকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, মামিজি, পরিষ্কার শুনে নিন, আপনাকে তো শুধু দয়া করে ডেকেছি, বেশিক্ষণ থাকবেন না, আর মিষ্টিও একটার বেশি নেবেন না। তার লাল লিপস্টিক মাখা ঠোঁটগুলো এমনভাবে হাসছিল যেন সে আবহাওয়ার কোনো সাধারণ কথা বলছে। এক মুহূর্তের জন্য আমার বুকটা পাথরের মতো হয়ে গেল, হাত বরফের মতো ঠান্ডা হয়ে এলো, কিন্তু আমি চিৎকার করলাম না বা কাঁদলাম না, শুধু ভেতর থেকে কিছু একটা ভেঙে চুরমার হয়ে চুপ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমার নাম শরৎ শর্মা, আমার বয়স ৭২ বছর, আর এই গল্পটি সেই দিওয়ালির যখন আমার একটি নিস্তব্ধ ফোন কল আমার ছেলে আর বৌমার জীবন চিরতরের জন্য বদলে দিয়েছিল। আপনারা এই গল্পটি কোথা থেকে শুনছেন, আর এখন আপনাদের ওখানে কটা বাজে, কমেন্টে অবশ্যই লিখতেন। আর যদি এই রকম সত্য ফ্যামিলি স্টোরি শুনতে পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপুন, যাতে পরবর্তী গল্প আপনি মিস না করেন। এবার শুনুন সেদিন আমার সাথে কি হয়েছিল। আমি জয়পুরের একটি পুরনো কলোনিতে থাকি। আমার ছোট দুটি ঘরের বাড়ি, যার দেওয়ালের পলেস্তারা উঠে গেছে, কিন্তু প্রতি বছর দিওয়ালিতে আমি নিজের হাতে আলপনা দিই আর দরজায় কাগজের ঝালর লাগাই। আমার স্বামী বিজয় শর্মা ব্যাংকে কাজ করতেন। 10 বছর আগে হঠাৎ তার হার্ট অ্যাটাক হলো, আর এক সকালে তিনি চা খেতে খেতেই চলে গেলেন। সেই দিন থেকে আমি একা, কিন্তু একা মানে এই নয় যে আমি অসহায়। আমাদের একটি ছেলে, রোহিত। আমার দুনিয়া কখনো শুধু তাকে কেন্দ্র করেই ঘুরত। তার শৈশব থেকে কলেজ পর্যন্ত আমি যতটা পেরেছি সবকিছু তার জন্য করেছি। বিজয়জি যখন চলে গেলেন, রোহিত তখন দ্বাদশ শ্রেণীতে ছিল। সেই সময় আমি হাসপাতালের বিলিং সেকশনে চাকরি নিলাম। বছরের পর বছর আমি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আলাদা করে রাখতাম, কখনো স্টিলের কৌটোয়, কখনো আলমারির পেছনে। আর পরে বিজয়জির পরামর্শে কিছু ফিক্সড ডিপোজিট আর ছোট ছোট ইনভেস্টমেন্টও করে নিয়েছিলাম। রোহিত পড়াশোনায় ভালো ছিল, ইঞ্জিনিয়ারিং না হলেও একটি ভালো কলেজ থেকে বিবিএ করল। তারপর জয়পুরেই একটি প্রাইভেট কোম্পানিতে তার চাকরি হয়ে গেল। কিছু বছর পর তার বিয়ে হলো নেহার সাথে। নেহা দেখতে খুব স্মার্ট ছিল, ফর্সা মুখ, খাড়া নাক, সবসময় পারফেক্টলি সেট করা চুল, ব্র্যান্ডেড স্যুট আর গয়না। প্রথমবার যখন সে আমার বাড়িতে এলো, তখন তার মুখের হাসি আর চোখের শীতলতার তফাতটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু আমি সেই সময় কিছু বললাম না। ছেলে হাসছিল, সেটুকুই যথেষ্ট ছিল। বিয়ের পর প্রথম দিওয়ালি তাদের নতুন ফ্ল্যাটেই পালন করার কথা ছিল। ছোট একটি সোসাইটিতে ৩ ঘরের মডার্ন ফ্ল্যাট নিয়েছিল। বড় হোম লোন চলছিল। ডাউন পেমেন্টের জন্য তারা দুজনেই খুব দুশ্চিন্তায় ছিল। এক সন্ধ্যায় রোহিত আর নেহা আমার বাড়িতে এলো। তাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। মামি, একটা কথা বলার ছিল। রোহিত ধীর স্বরে বলল, বাড়ির টাকা জোগাড় হচ্ছে না। ব্যাংক তো লোন দিচ্ছে, কিন্তু ডাউন পেমেন্টে প্রায় ২০ লক্ষ টাকা কম পড়ছে। যদি ২ সপ্তাহের মধ্যে টাকা জোগাড় না করতে পারি, তবে এই ঘর হাতছাড়া হয়ে যাবে। সেই সময় নেহার মুখটা দ্বিধা আর লজ্জায় নিচু হয়েছিল, কিন্তু তার চোখ সরাসরি আমার গলার চেনের দিকে তাকিয়েছিল, যেটাতে বিজয়জি আমাকে একটি ছোট সোনার লকেট দিয়েছিলেন। আমি সেই রাতে অনেক ভাবলাম। শেষ পর্যন্ত পরের দিন আমি ব্যাংক থেকে কিছু এফডি ভাঙালাম, কিছু পুরনো ইনভেস্টমেন্ট বের করলাম, আর চুপচাপ নিজের ছেলের হাতে চেকটা রেখে দিলাম। এটা তোমার মায়ের পক্ষ থেকে উপহার, আমি হেসে বললাম। কখনো ফেরত দেওয়ার প্রয়োজন নেই। নেহার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে আমার পা ছুঁয়ে প্রণাম করল, কিন্তু তার স্পর্শেও আমার মনে হলো যেন কিছু একটা হিসেব চলছিল। তবু আমি মনে পাথর চাপা দিয়ে ভাবলাম, যাক, আমার ছেলে নিজের ঘর তো বানাতে পারল, সেটাই অনেক। কিন্তু সেই দিনের পর আমি আরও একটি কাজ করেছিলাম, সেটা তারা কখনো জানতে পারেনি। বিজয়জি সবসময় বলতেন, দেখো সরোজ, মানুষ ভালোও হয়, আবার কখনো খুব স্বার্থপরও হয়। বিয়ের পর প্রথম ২ বছর দিওয়ালি তাদের বাড়িতেই কাটাতাম। প্রথম দিওয়ালিতে নেহা খুব সাজসজ্জা করল। দামি কুশন কাভার, ফেয়ারি লাইটস, ইম্পোর্টেড মিষ্টি। আমার ভালো লাগল। আমিও সাহায্য করতে চাইলাম। তখন সে মিষ্টি হেসে বলল, মামিজি, আপনি শুধু বসুন, আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু খাওয়ার সময় সে আমাকে আলাদাভাবে স্টিলের থালা দিয়ে দিল, যখন বাকি সবাই বোন চায়না প্লেটে খাচ্ছিল। আমি সেই সময়ও মনে পাথর চাপা দিয়ে ভাবলাম, হয়তো নতুন প্রজন্মের স্টাইল হবে। দ্বিতীয় দিওয়ালি আরও অদ্ভুত ছিল। সে নিজে ফোন করে বলল, মামিজি, শুধু ছোট একটা ড্রাই ফ্রুটের প্যাকেট নিয়ে আসবেন, খাবার সব আমরা বানিয়ে নেব। আমি নিজের হাতে গাজরের হালুয়া বানালাম আর ভাবলাম সারপ্রাইজ দেব। কিন্তু সেই হালুয়া সারাটা সময় কিচেন কাউন্টারেই রাখা থাকল, কেউ জিজ্ঞাসাও করল না। রাতে আমি চুপচাপ কৌটোটা নিজের ব্যাগে ভরে নিলাম। তৃতীয় দিওয়ালি নাগাদ আমি বুঝে গিয়েছিলাম যে নেহার কাছে আমার উপস্থিতি শুধু ফর্ম্যালিটি পূরণ করার জন্য। তবুও রোহিতের জন্য আমি প্রতি বছর তৈরি হয়ে যেতাম।
এই বছর দিওয়ালির দুদিন আগে রোহিতের ফোন এলো। তার গলায় এক অদ্ভুত টান ছিল, যেমন গিটারের তার খুব বেশি কষে দিলে হয়। মামি, নেহা জিজ্ঞাসা করছিল, আপনি এবার দিওয়ালিতে আসতে পারবেন না তো? আমি তাড়াতাড়ি জবাব দিলাম, কেন নয় বাবা, আমি তো ইতিমধ্যেই মিষ্টি বানিয়ে নিয়েছি। আচ্ছা, আর মামি, এবার নেহার মামা মামি আর কিছু আত্মীয়ও আসছে, তো একটু ভিড় থাকবে। আপনি শুধু সময় মতো চলে আসবেন, আমরা দুপুর 2টোর দিকে লাঞ্চ করব, তো আপনি 1:30টার মধ্যে পৌঁছে যাবেন। পেছন থেকে নেহার চড়া গলা শোনা গেল, যেন তাড়াতাড়ি ইনস্ট্রাকশন দিচ্ছে। ঠিক আছে বাবা, আমি আসব, আমি বললাম আর ফোন রেখে দিলাম। দিওয়ালির সকালে আমি সবসময়কার মতো 5টায় উঠে গেলাম। বয়সের সাথে সাথে ঘুম এমনিতেও পাতলা হয়ে যায়। আমি স্নান সেরে নিজের সবুজ রঙের পুরনো কিন্তু প্রিয় সিল্কের শাড়িটা পরলাম, যেটা বিজয়জির খুব পছন্দ ছিল। চুলে সামান্য তেল লাগালাম, সিথিতে হালকা সিঁদুর আর কানে ছোট সোনার দুল। আমি খুব বেশি সাজগোজ করা মহিলা কখনোই ছিলাম না, কিন্তু উৎসবের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার অভ্যাস। আমি নিজের হাতে বানানো বেসনের লাড্ডু আর গাজরের হালুয়া একটি সুন্দর কৌটোয় রাখলাম। ওপরে হালকা কিসমিস দিয়ে সাজালাম আর সাথে রোহিতের জন্য একটি ছোট গিফট প্যাক করলাম। সস্ত ঘড়ি নয়, একটি ভালো কোম্পানির সিম্পল কিন্তু মজবুত ঘড়ি, যেটার পেছনে ছোট অক্ষরে তার নাম খোদাই করা ছিল। আমার জন্য সেটা দামি ছিল, কিন্তু মায়ের মন দাম দেখে না। 1:30টার একটু আগে আমি তাদের সোসাইটির গেটে পৌঁছলাম। আধুনিক কমপ্লেক্স ছিল, ঝকঝকে টাইলস, সিকিউরিটি গার্ড আর বাতাসে দামি পারফিউমের গন্ধ। তাদের 3 ঘরের ফ্ল্যাটের বারান্দায় রঙিন আলো আর বড় বড় লণ্ঠন ঝুলছিল। আমি মনে মনে ভাবলাম, যাক, ঘরটা তো ভালো করে সাজিয়েছে। ডোরবেল বাজাতেই যাচ্ছিলাম যে দরজা নিজেই খুলে গেল। সামনে নেহা দাঁড়িয়েছিল, লাল রঙের ভারী সিল্কের শাড়ি, ম্যাচিং লিপস্টিক, গলায় বড় নেকলেস আর চোখে সেই পুরনো শীতলতা। সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল। আপনি একটু তাড়াতাড়ি চলে এলেন মামিজি, সে ঠোঁটে হালকা হাসি এনে বলল, যেন এটাও একটা খোঁচা। রোহিত তো 1:30টা বলেছিল, আমি ধীর স্বরে বললাম। হ্যাঁ হ্যাঁ, আমরা সব সেট করছি। ড্রয়িং রুমে জোরে গান বাজছিল। সোফায় নেহার আত্মীয়রা বসে হাসছিল। বাচ্চারা এদিক ওদিক ছুটছিল, হাতে চকোলেটের আঠালো দাগ। 2-1জন আমাকে দেখে হালকা নমস্কার করল। হয়তো কেউ আমাকে কাজের লোক ভেবে নিয়েছিল। কারোর কিছু যায় আসলো না। রোহিত কিচেন থেকে বেরোল, হাতে ট্রে ছিল। সে তাড়াতাড়ি এসে আমার মাথায় হালকা হাত রাখল। আরে মামি, আপনি এসে গেছেন, হ্যাপি দিওয়ালি। সে মিষ্টির কৌটোটা নিয়ে নিল, কিন্তু না দেখেই সেটা কিচেন স্ল্যাবের ওপর রেখে দিল, আর তারপর আবার অতিথিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তার পারফিউমটাও বদলে গিয়েছিল, আগের মতো পরিচিত গন্ধটা ছিল না। আমার মনে হলো যেন আমার নিজের ছেলের মধ্যেও কিছু বদলে গেছে। তখনই নেহা আবার আমার কাছে এলো, তার মুখে সেই নকল হাসি। মামিজি, একটু এদিকে আসুন, একটা কথা ছিল, সে চুপি চুপি বলল। সে আমাকে ড্রয়িং রুম থেকে সরিয়ে হলওয়েতে নিয়ে গেল, যেখানে একটু অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। তার হিল জুতোর শব্দ মেঝের ওপর এমন মনে হচ্ছিল যেন কেউ কফিনের ওপর পেরেক ঠুকছে। হলওয়েতে পৌঁছে সে হঠাৎ নিজের গলার স্বর খুব নিচু করে নিল, কিন্তু তার প্রতিটি শব্দে বিষ ছিল। দেখুন মামিজি, আমি সোজাসুজি কথা বলবো, সে বলল। আপনাকে আমরা শুধু লোক দেখানোর জন্য ডাকি না, দয়া করে ডেকেছি। ঘর ইতিমধ্যে গেস্টে ভর্তি হয়ে আছে, তো আপনি প্লিজ বেশি দেরি করবেন না। আর একটা কথা, মিষ্টি একটার বেশি নেবেন না, সবার জন্য রাখতে হবে। এক মুহূর্তের জন্য মনে হল আমি হয়তো ভুল শুনলাম। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে না লজ্জা ছিল, না ভালোবাসা, শুধু ঠান্ডা অহংকার ছিল। নেহা, আমি তোমার শাশুড়ি, আমি ধীর স্বরে বললাম। আমার গলা আমার নিজের কাছেই দূর থেকে ভেসে আসা শব্দের মতো মনে হল। আমি জানি, সে কাঁধ ঝাঁকিয়ে বলল, কিন্তু আজ আমার ক্রাউড আছে, আমার ফ্যামিলি আছে, ওরা রিয়েল ফ্যামিলি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এটুকু বলে ঠোঁটে আবার সেই পাতলা হাসিটা রাখল, আর আমার উত্তরের অপেক্ষা না করেই আবার ড্রয়িং রুমের দিকে চলে গেল, যেন কোনো চাকরকে নির্দেশ দিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার ভেতরটা যেমন ভেঙে গেল, তেমনি কিছু একটা জেগেও উঠল। আমার হাতে তখনও গিফটের ছোট প্যাকেটটা ছিল। আমার আঙুলে হালকা কাঁপুনি ছিল, কিন্তু মুখটা একেবারে শান্ত ছিল। আমি কাউকে কোনো ডাক না দিয়ে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ালাম, চটি পড়লাম আর বাইরে বেরিয়ে এলাম। কাউকে বাই বললাম না, বা রোহিতকে খুঁজলাম না। দরজা আমার পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর হাসি, গান আর আনন্দের আওয়াজ হঠাৎ খুব দূরে চলে গেল। আমি সোসাইটির গেট পর্যন্ত যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকালাম না।
বাইরের ঠান্ডা বাতাস আমার গাল ছুল, কিন্তু ভেতরে যে শীতলতা ছিল সেটা তার থেকেও গভীর ছিল। অটো নেওয়ার বদলে আমি কিছুক্ষণ পর্যন্ত পায়ে হেঁটে চললাম। রাস্তায় সাজানো ঘরের আলো, বাচ্চাদের বাজির আওয়াজ, সব কিছু যেন অন্য কোনো দুনিয়ার অংশ ছিল। আমার জন্যে সেই সময় দিওয়ালি নয়, বরং একটি দীর্ঘ কালো রাত ছিল। বাড়ি পৌঁছে আমি দরজা বন্ধ করলাম, চাবি ঘোরালাম আর সোজাসুজি কিচেনের চেয়ারে বসে পড়লাম। ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। দেওয়ালে টাঙানো বিজয়জির পুরনো ছবির দিকে তাকিয়ে আমার চোখে হালকা জল এলো, কিন্তু চোখের জল পড়ার আগেই আমি তা আটকে দিলাম। অনেক হয়েছে, আমি নিজেকে বললাম। আমি ধীরে ধীরে উঠলাম, ঘরের আলো বন্ধ করলাম আর সিঁড়ি দিয়ে নেমে নিচের ছোট স্টোর রুমে গেলাম, যেখানে পুরনো জিনিস, রঙের কৌটো আর লোহার একটি ছোট সিন্দুক রাখা ছিল। অনেক বছর সেই সিন্দুক কেউ ছোঁয়নি। গলায় ঝোলানো জেন থেকে ছোট্ট চাবিটা বের করে সিন্দুকের তালা খুললাম। ভেতরে কিছু গয়নার ছোট কৌটো, কিছু কাগজপত্র আর একটি পুরনো ফাইল রাখা ছিল। আমি ফাইলটা বের করলাম, ধুলো ঝাড়লাম আর টেবিলের ওপর খুলে রাখলাম। ওপরে বিজয়জির পরিষ্কার হাতের লেখায় আমার নাম আর নিচে কিছু নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্টস আর সবশেষে বোল্ড অক্ষরে লেখা ছিল ফ্ল্যাট নম্বর 300 শুভম রেসিডেন্সি, 30% শেয়ার ইন দ্য নেম অফ মিসেস সরোজ শর্মা। সেই কাগজটা দেখেই আমার দিওয়ালির সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন আমি রোহিতকে 20 লক্ষ টাকার চেক দিয়েছিলাম। আর আজকের রাত, যখন তার স্ত্রী আমাকে দয়া করে ডেকে আনা অতিথির চেয়ে বেশি গুরুত্ব দিল না। বিজয়জির গলা যেন ঘরে প্রতিধ্বনিত হল, সরোজ, মানুষ বদলায়। তোমার মন নরম হতে পারে, কিন্তু তোমার হাত খালি হওয়া উচিত নয়। আমি গভীর শ্বাস নিলাম, কাগজগুলোকে ভালো করে সোজা করলাম আর সিন্দুকের ওপরে রাখা পুরনো ফোন ডায়েরি থেকে অ্যাডভোকেট মেহতার নম্বর খুঁজলাম। আমার আঙুল তখন আর কাঁপছিল না। আমি ফোন তুললাম, নম্বর ডায়াল করলাম। ওপাশ থেকে কিছুক্ষণ পর তার পরিচিত গলা ভেসে এলো। হ্যাঁ সরোজজি, দিওয়ালির শুভেচ্ছা। কিভাবে মনে করলেন? আমি জানলা দিয়ে বাইরে অন্ধকার আকাশের দিকে তাকালাম, যেখানে দূরে দূরে কিছু বাজির আলো দেখা যাচ্ছিল। মেহতাজি, আমি ধীর কিন্তু পরিষ্কার গলায় বললাম, আজ আমার সেই ডকুমেন্টের কথা মনে পড়ে গেছে, যেটা ফ্ল্যাটে আমার অংশের ব্যাপারে আছে। হয়তো এখন সময় এসে গেছে সেই কাগজটা সত্যিই ব্যবহার করার। ফোনের ওপারে কিছু মুহূর্ত নিস্তব্ধতা রইল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চিত সরোজজি, এটা ছোট পদক্ষেপ হবে না? আমি আমার সমস্ত শীতলতা, সমস্ত কষ্ট একপাশে সরিয়ে রেখে জবাব দিলাম, হ্যাঁ মেহতাজি, আজ রাতে আমি একেবারে নিশ্চিত। শুধু আপনি আমাকে বলুন পরবর্তী পদক্ষেপ কি। আর বন্ধুরা, সেই একটি ফোন কলের পর যা হলো তা আমার ছেলের দুনিয়াকেও নাড়িয়ে দিল, আর আমার বৌমার অহংকারও। মেহতাজি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, দেখুন শরৎজি, আপনার অংশ লিগ্যাল ডকুমেন্টে পরিষ্কার লেখা আছে। আমি এখনই রেজিস্ট্রি আর ব্যাংক উভয়কে ইন্টিমেশন পাঠিয়ে দিতে পারি। এরপর আপনার অনুমতি ছাড়া না এই ফ্ল্যাট বিক্রি করা যাবে, না এর ওপর কোনো নতুন লোন নেওয়া যাবে। আর আপনি চাইলে আমরা তাদের নোটিশও পাঠাতে পারি যে আপনি আপনার অংশ অবিলম্বে ফেরত চান। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, এতে কত সময় লাগবে? আজ রাতের মধ্যেই প্রসেস শুরু হয়ে যাবে, তিনি বললেন। কাল থেকে তাদের ডকুমেন্টে আপনার নাম অফিসিয়ালি দেখা যাবে। তারপর তারা জানুক বা না জানুক, সিস্টেমে সত্য বদলে যাবে। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। বিজয়জির মুখটা চোখের সামনে ভেসে এলো, সেই হালকা হাসি, সেই শক্ত কিন্তু ভালোবাসা মাখানো গলা। সরোজ, কখনো কাউকে এতটা ক্ষমতা দিয়ে দিও না যে সে তোমাকে অপমান করে শান্তিতে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে মেহতাজি, আমি বললাম, করুন যা আইনের দিক থেকে ঠিক। আমি শুধু আমার অধিকার মনে করিয়ে দিচ্ছি, কারোর কাছে ভিক্ষা চাইছি না। তিনি আবার একবার জিজ্ঞেস করলেন, আপনি কি পুরোপুরি নিশ্চিত? আমি জানলা দিয়ে বাইরের অন্ধকার রাস্তায় বাজির হালকা চমক দেখে বললাম, হ্যাঁ, আজ আমি একদম নিশ্চিত। ফোন কাটার সাথে সাথে আমি ফাইলটি আবার সিন্দুকে রেখে দিলাম, তালা লাগালাম আর চেনটা আবার গলায় পরে নিলাম। ওপরে ঘরে এসে আমি প্রদীপের শিখা একটু উস্কে দিলাম, যেন মনের ভেতরেও একটু আলো করার চেষ্টা করছি। সেই রাতে আমি বেশি ঘুমোতে পারিনি। কখনো বিজয়জির কথা মনে পড়ছিল, কখনো ছোট রোহিতের মুখ। মন বারবার একটাই প্রশ্ন করছিল, আমি কি খুব কড়া পদক্ষেপ নিচ্ছি নাকি অবশেষে নিজের কাছে সৎ হচ্ছে। রাতভর বাজির আওয়াজ কমতে থাকল, তারপর শান্তি নেমে এলো। দিওয়ালির উজ্জ্বলতা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকাল প্রায় 10টা নাগাদ আমি চা বানাচ্ছিলাম,
যে আমার ফোন সজোরে বেজে উঠল। স্ক্রিনে রোহিতের নাম ছিল। কিছু মুহূর্তের জন্য আমি ভাবলাম ফোন ধরব কিনা। তারপর মা হিসেবে ফোনটা তুলে নিলাম। হ্যালো মামি। তার গলা কাঁপছিল। এটা কি হচ্ছে? সকাল সকাল ব্যাংক থেকে ফোন এসেছে, বলছে ফ্ল্যাটের পেপারে কিছু ইস্যু হয়েছে। রেজিস্ট্রি অফিস থেকেও মেসেজ এসেছে, বলছে ফ্ল্যাটে আপনারও অংশ দেখা যাচ্ছে। নেহা তো পাগল হয়ে গেছে। এসব এসব কি মামি? সেই কাগজটা দেখেই আমার দিওয়ালির সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন আমি রোহিতকে 20 লক্ষ টাকার চেক দিয়েছিলাম। আর আজকের রাত, যখন তার স্ত্রী আমাকে দয়া করে ডেকে আনা অতিথির চেয়ে বেশি গুরুত্ব দিল না। বিজয়জির গলা যেন ঘরে প্রতিধ্বনিত হল। সরোজ, মানুষ বদলায়। তোমার মন নরম হতে পারে, কিন্তু তোমার হাত খালি হওয়া উচিত নয়। আমি গভীর শ্বাস নিলাম, কাগজগুলোকে ভালো করে সোজা করলাম, আর সিন্দুকের ওপরে রাখা পুরনো ফোন ডায়েরি থেকে অ্যাডভোকেট মেহতার নম্বর খুঁজলাম। আমার আঙুল তখন আর কাঁপছিল না। আমি ফোন তুললাম, নম্বর ডায়াল করলাম। ওপাশ থেকে কিছুক্ষণ পর তার পরিচিত গলা ভেসে এলো। হ্যাঁ সরোজজি, দিওয়ালির শুভেচ্ছা। কিভাবে মনে করলেন? আমি জানলা দিয়ে বাইরে অন্ধকার আকাশের দিকে তাকালাম, যেখানে দূরে দূরে কিছু বাজির আলো দেখা যাচ্ছিল। মেহতাজি, আমি ধীর কিন্তু পরিষ্কার গলায় বললাম, আজ আমার সেই ডকুমেন্টের কথা মনে পড়ে গেছে, যেটা ফ্ল্যাটে আমার অংশের ব্যাপারে আছে। হয়তো এখন সময় এসে গেছে সেই কাগজটা সত্যিই ব্যবহার করার। ফোনের ওপারে কিছু মুহূর্ত নিস্তব্ধতা রইল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চিত সরোজজি, এটা ছোট পদক্ষেপ হবে না? আমি আমার সমস্ত শীতলতা, সমস্ত কষ্ট একপাশে সরিয়ে রেখে জবাব দিলাম, হ্যাঁ মেহতাজি, আজ রাতে আমি একেবারে নিশ্চিত। শুধু আপনি আমাকে বলুন পরবর্তী পদক্ষেপ কি। আমি একটু মন নরম হলেও নিজের গলা শক্ত রেখে বললাম, রোহিত, আমি এই পদক্ষেপ তোমাকে শাস্তি দেওয়ার জন্য নিইনি। আমি এটা তোমাকে জাগানোর জন্য করেছি, যাতে তুমি বুঝতে পারো যে তোমার মা কোনো বোঝা নয়, বরং এই ঘরের আসল পিলার। যে 30% কাগজে আছে না, ওটা শুধু নম্বর। আসল অংশ তো সেটুকুই যা আমি বছরের পর বছর তোমার জন্য করেছি। এখন আমি কি করব মামি? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। পেছন থেকে নেহার জোরে চিৎকার করার আওয়াজ আসছিল। ওদের বলে দাও আমি ওদের বিরুদ্ধে কেস করব, এসব আমার ঘর। আমি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সবচেয়ে আগে নিজের বউকে বলো একটু শান্ত হতে, আর তাকে জানাও যে যে ঘরকে সে আমার ঘর বলছে, তাতে তোমার মায়ের নামও লেখা আছে। যে মহিলাকে সে দয়া করে ডেকেছিল, সেই মহিলার কারণেই আজ সে এই ঘরে বসে আছে। রোহিত ধীরে ধীরে বলল, মামি, আমি কি সন্ধ্যায় আপনার কাছে আসতে পারি? আপনার সাথে সামনে বসে কথা বলতে চাই। আমি তৎক্ষণাৎ হ্যাঁ বা না বললাম না। কিছু মুহূর্ত ভেবে বললাম, আসতে পারো, কিন্তু মনে রেখো, আমি এখন আর সেই কান্নাকাটি করা ভীতু মা নই। এখন আমি সেই শরৎ শর্মা, যে নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারি। যদি শুধু নেহার পক্ষ থেকে মেসেজ নিয়ে আসো না, তবে কোনো লাভ নেই। বুঝতে পেরেছ রোহিত? সে হালকা কান্না ভেজা গলায় বলল, আমি সন্ধ্যায় আসছি। সন্ধ্যা হওয়া পর্যন্ত আমি ঘরের ছোটখাটো কাজ সেরে নিলাম। দিওয়ালির প্রদীপ যেগুলো সারা রাত জ্বলেছিল, সেগুলোর বেঁচে যাওয়া সোলতেগুলো বের করে একপাশে রেখে দিলাম। কিচেন পরিষ্কার করলাম, একটু চা বানিয়ে নিজেকে সামলালাম। ভেতরে এক অদ্ভুত শান্তিও ছিল, ভয়ও ছিল, আর খানিকটা উদাসীনতাও ছিল। প্রায় 7টার সময় ডোরবেল বাজল। আমি পিপ হোল দিয়ে দেখলাম, রোহিত একা ছিল। না নেহা, না অন্য কেউ। তার মুখটা শুকিয়ে গিয়েছিল, চোখগুলো লাল, যেন সারা রাত কেঁদে কাটিয়েছে। আমি দরজা খুললাম। এসো, আমি সরাসরি বললাম। সে চুপচাপ ভেতরে এলো। সেই পুরনো ডাইনিং টেবিল যেখানে ছোটবেলায় সে হোমওয়ার্ক করত, সেই চেয়ারেই বসে পড়ল। আমি তার সামনে 1 কাপ চা রাখলাম। নাও, গরম আছে, সাবধানে। সে কাপটা ধরল, কিন্তু ঠোঁট পর্যন্ত নিয়ে যেতে পারল না। শুধু তার আঙুলগুলোর হালকা কাঁপুনি আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। মামি, সে ধীরে ধীরে শুরু করল, আজ সকাল থেকে ঘরে তুফান বয়ে যাচ্ছে। নেহা চিৎকার করছিল, বলছিল যে আপনি আমাদের ঠকিয়েছেন। ব্যাংকের লাস্ট মেসেজ দেখিয়ে কাঁদছিল। কিন্তু তারপর যখন আমি শান্ত হলাম, তখন একটা কথা বুঝতে পারলাম। ঠকিয়েছি তো বোধহয় আমি চোখের ইশারায় বললাম, বলো। যখন আপনি কলেজের ফিস দিয়েছিলেন, যখন ডাবল শিফট করে আমাকে পড়িয়েছিলেন, যখন পাপা চলে যাওয়ার পর আপনি নিজে কম খেয়ে আমাকে খাইয়েছিলেন, তখন আমি কখনো জিজ্ঞেস করিনি যে আপনার অধিকার কি। আমি শুধু নিতেই থাকলাম। আজ যখন কাগজে 30% লেখা দেখলাম, তখন মনে হলো যেন কেউ আমার সামনে আয়না ধরে দিয়েছে। তার চোখে জল এসে গেল। মামি, আমার লজ্জা লাগছে।
আমি কখনো ভাবিনি যে আমার স্ত্রী আপনাকে এইভাবে ট্রিট করত। হয়তো আমি জানতেই চাইতাম না, শুধু চোখ বন্ধ করে রেখেছিলাম। আমার হৃদয়ের একটা অংশ তাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু আমি জানতাম যে আজ আমাকে শুধু মা নয়, একজন মজবুত নারীও হতে হবে। আমি হালকা কঠোর স্বরে বললাম, রোহিত, ছেলে হওয়া সহজ, কিন্তু মা হওয়া কঠিন। আর যখন ছেলে বড় হয়ে যায় না, তখন মাকে কখনো কখনো নিজের বাচ্চার কাছে সম্মান ভিক্ষা নয়, বরং আদায় করে নিতে হয়। আমি যা করেছি তা শুধু নিজের সম্মান মনে করিয়ে দেওয়ার জন্য করেছি। এই ঘর তোমারও, আমারও, কিন্তু সম্মান শুধু কাগজে থাকে না, সেটা রুজি রুটি, ভালোবাসা আর ব্যবহারে দেখা যায়। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে সরাসরি প্রশ্ন করল, মামি, এখন আমি কি করব? নেহা বলছিল যে আপনাকে দিয়ে ক্ষমা চাইয়েই ছাড়বে, নইলে সে কোর্টে যাবে। ব্যাংক থেকেও কালকের মধ্যে ক্লারিফিকেশন চাইছে। আমি মাঝখানে ফেসে গেছি, একদিকে স্ত্রী, অন্যদিকে মা। আমি কার হব? আমি কি করব? আমি তার দিকে সরাসরি তাকালাম। প্রথমবার আমার মনে হল সে আবার সেই ছোট রোহিত হয়ে গেছে, যে স্কুলের ঝগড়ার পর বাড়ি এসে জিজ্ঞেস করত, মা, আমি ঠিক ছিলাম নাকি ভুল? আমি কাপটা একপাশে রাখলাম, 2 হাত টেবিলের ওপর জড়ো করলাম, আর একদম ধীর কিন্তু পরিষ্কার শব্দে বললাম, বাবা, প্রশ্ন এটা নয় যে তুমি কি করবে, প্রশ্ন হল তুমি কে হবে। সে অবাক হয়ে আমার দিকে দেখতে থাকল। আমি বুঝলাম না। আমি ধীরে ধীরে প্রতিটি শব্দ ভেঙে তার সামনে রাখলাম। মনে আছে না, আমি তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলাম সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, চাই সে আপন হোক বা পর। আজ তোমাকে ঠিক করতে হবে, তুমি সেই লোক হবে যে নিজের স্ত্রীর ভয়ে মাকে দয়া করে আসা অতিথি হতে দেবে, নাকি সেই লোক যে নিজের স্ত্রীকেও আর নিজেকেও সঠিক উপায় সম্মানের মানে বোঝাবে? তার চোখে এখন শুধু জল নয়, যন্ত্রণাও ছিল। যদি আমি নেহার বিরুদ্ধে দাঁড়াই, তবে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে, মামি, সে হালকা গলায় বলল। আর যদি আমি কিছু না বলি, তবে আপনি ভেঙে পড়বেন। আমি তার মুখটা দেখলাম, তারপর খুব শান্ত সুরে বললাম, রোহিত, স্বামী হওয়ার আগে তুমি একজন মানুষ, আর মানুষ হওয়ার আগে তুমি আমার ছেলে। কিন্তু আমি তোমাকে বলবো না যে তুমি কাকে বেছে নেবে। আমি শুধু এইটুকু বলবো যে সম্পর্কে তুমি সত্যের সাথে দাঁড়াতে পারো না, সেই সম্পর্ক শেষ পর্যন্ত তোমাকেও ভেঙে দেবে। সে কিছুক্ষণ সরাসরি টেবিলের দিকে তাকিয়ে রইল। ঘরের ঘড়ির টিকটিক শব্দ একদম পরিষ্কার শোনা যাচ্ছিল। বাইরে থেকে কোনো কুকুরের ডাকের হালকা শব্দ এলো, আর তারপর আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। অনেকক্ষণ পর সে মাথা তুলে বলল, তাহলে আপনি কি বলছেন, মামি? আমার কি করা উচিত? আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি তোমাকে রাস্তা দেখাতে পারি, চলতে তোমাকেই হবে। কাল সকালে সবার আগে তোমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, আর নেহাকে কি বলতে হবে, এই সব আমি তোমাকে বলবো। কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে যে এইবার তুমি সত্যের সাথে দাঁড়িয়ে থাকবে, চাই তোমার ভেতর থেকে যতই ভয় লাগুক না কেন। রোহিত ইতস্তত করে মাথা নাড়ল। ঠিক আছে মামি, আমি কথা দিচ্ছি, শুধু আপনি আমাকে ছেড়ে দেবেন না। আমি মন থেকে একটা মুহূর্ত নিলাম, তারপর খুব ধীরে বললাম, আমি বাবা, মা কখনো তার বাচ্চাকে ছেড়ে যায় না, কিন্তু এইবার মা নিজেকেও ছাড়বে না। আর বন্ধুরা, পরের দিন সকালে যে কথাটা আমি রোহিতকে শিখিয়েছিলাম, সেটা শুধু তার ঘরই বাঁচাল না, বরং আমার বৌমাকেও প্রথমবার প্রকৃত অর্থে পরিবারের মানে বোঝাল। পরের দিন সকাল সকাল রোহিতের ফোন এলো। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, মামি, আজ কি করতে হবে? আমি বললাম, সবচেয়ে আগে তোমাকে নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করতে হবে। নেহাকেও না, ব্যাংককেও না, কাউকে নাটক দেখানোর দরকার নেই, শুধু সত্যি বলতে হবে। সে কিছু বুঝতে পারল না। কোন সত্যি, মামি? আমি বললাম, সবচেয়ে প্রথম কাজ নেহার সামনে সরাসরি দাঁড়িয়ে বলা যে ঘরের উপর সে এত মালিক হবার দাবি করে, সেই ঘরের ভিত্তি সেই মা গড়েছিলেন, যাকে সে দয়া করে ডাকা অতিথি বানিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় কাজ তাকে বলা যে যদি সে এই ঘর, এই বিয়ে আর তোমার জীবনকে সত্যি বাঁচাতে চায়, তবে সবচেয়ে আগে তাকে নিজের কথা বলার ধরন বদলাতে হবে। মায়ের কাছে ক্ষমা শুধু শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে চাইতে হয়। রোহিত সামলে নিয়ে বলল, আর ব্যাংক? আমি শান্ত সুরে বললাম, ব্যাংককে আমি আর মেহতাজি সামলে নেব। তারা শুধু এটাই জানতে পারবে যে ফ্ল্যাটে আমার আইনি অংশ আগে থেকেই ছিল, এখন শুধু সিস্টেমে সঠিকভাবে আপডেট হয়ে গেছে। তাদের লোন, তাদের ইএমআই সব আগের মতোই থাকবে।
ঘাবড়ানোর দরকার তাদেরও নেই, শুধু বোঝার দরকার আছে। রোহিত গভীর শ্বাস নিল। ঠিক আছে মামি, আমি আজই নেহার সাথে কথা বলছি। দুপুর পর্যন্ত আমার ফোন শান্ত রইল। আমি ভাবতে থাকলাম, না জানি ওখানে কি হচ্ছে। কখনো মনে হতো রোহিত হয়তো ভয়ের চোটে কিছু বলতে পারেনি, কখনো মনে হতো নেহা তার ওপর এত চিৎকার করবে যে ব্যাপারটা আরও বিগড়ে যাবে। কিন্তু প্রায় বিকেল 4টার সময় ফোন বাজল। মামি, রোহিতের গলা এবার আগের চেয়ে বেশি শান্ত শোনাচ্ছিল। আমি নেহার সাথে সব কথা বলে নিয়েছি। কি বললে তুমি? আমি জিজ্ঞেস করলাম। আমি তাকে সব সোজাসুজি বলে দিয়েছি মামি, সে ধীরে ধীরে জানাল। আমি তাকে বলেছি যে ঘরটাকে সে নিজের স্বপ্নের ঘর বলে, তার অর্ধেকের বেশি নিচের মাটি আপনার পরিশ্রমে তৈরি। আমি ইহাও বলেছি যে যদি সে আপনাকে দয়া করে ডাকবে বা আপনার সাথে এইভাবেই কথা বলবে, তবে আমি নিজে সেই ঘরের গ্রিল খুলে আপনাকে আবার নিজের কাছে নিয়ে আসব, কিন্তু তার সাথে একই ছাদের নিচে থাকব না। আমি কিছু মুহূর্ত চুপ রইলাম। তারপর প্রথমে তো সে খুব চিৎকার করল, রোহিত মেনে নিল, বলল যে আমি তার পক্ষ নিইনি, আপনার দিকে হয়ে গেছি, কাঁদল, নাটক করল। কিন্তু যখন আমি তাকে সেই নোটিশ দেখালাম যেখানে আপনার 30% অংশ লেখা ছিল, আর এই বললাম যে যদি মামি চায় তবে এই ঘর কখনো বিক্রি করে নিজের অংশ নিয়ে নিতে পারেন, তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি চুপচাপ শুনছিলাম। তারপর আমি তাকে একটাই প্রশ্ন করলাম। রোহিত বলল, নেহা, তোমার কাছে কোনটা বেশি জরুরি, ঘরের দেওয়াল নাকি ঘরের সম্মান? যদি ঘরের দেওয়াল মানে এই হয় যে তুমি আমার মাকে নিচু দেখিয়ে বাঁচতে চাও, তবে না এই ঘর থাকবে না আমাদের সম্পর্ক। কিন্তু যদি তুমি ঘরের সম্মান বাঁচাতে প্রস্তুত থাকো, তবে সবচেয়ে আগে তোমাকে মামির কাছে ক্ষমা চাইতে হবে, নিজের থেকে, নিজের মুখে, কোনো লোক দেখানো ছাড়া। ফোনের ওপারে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর রোহিত ধীরে ধীরে বলল, সে অনেকক্ষণ পর দমে যাওয়া গলায় হ্যাঁ বলেছে আর বলল যে সে আপনার সাথে দেখা করতে চায়। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, সত্যি দেখা করতে চায় নাকি শুধু কাগজের ভয়ে ভয় পেয়েছে? রোহিত সাঁয়ে দেওয়ার গলায় বলল, শুরুটা তো ভয় থেকেই হয়েছে মামি, কিন্তু হয়তো সেই ভয়ই তাকে ভাবতে বাধ্য করবে। আপনিই তো বলেন না, কখনো কখনো যন্ত্রণাই চাপ সরিয়ে দেয়। আমি হালকা হাসলাম। ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি শুধু কাগজ দিয়ে নয়, মন দিয়েও কাজ করি। ক্ষমা শুধু মুখ দিয়ে নয়, ব্যবহার দিয়ে চাওয়া হয়। যখন সে সত্যিই নিজের ব্যবহারের ওপর কাজ করবে, তখনই আমি আমার কাগজ ফেরত নেব। দুদিন পর রোহিত আবার ফোন করল। মামি, নেহা আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি আমাদের বাড়ি আসতে পারবেন? আমি তৎক্ষণাৎ হ্যাঁ বললাম না, একটু ভেবে বললাম, না, এইবার নয়, এইবার সে আমার বাড়ি আসবে। যে মাকে সে তোমাদের ঘরের হলওয়েতে দাঁড় করিয়ে নিচু দেখিয়েছে, সেই মায়ের ঘরের ড্রয়িং রুমে বসে ক্ষমা চাইবে। তবেই আমি মানব যে সে সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে। বিকেল প্রায় 6টার সময় ডোরবেল বাজল। দরজা খুললাম তো নেহা সামনে দাঁড়িয়েছিল। না কোনো হেভি মেকআপ, না কোনো ভারী শাড়ি, সিম্পল সুতির সালোয়ার স্যুট, চোখের নিচে হালকা কালি, যেন রাতভর ঠিকমতো ঘুমোয়নি। হাতে একটি ছোট মিষ্টির প্যাকেট ছিল। নমস্কার মামিজি, সে ধীরে ধীরে বলল, ভেতরে আসতে পারি? আমি সরে দাঁড়িয়ে বললাম, এসো। সে চুপচাপ সোফায় বসে পড়ল। আমি তার সামনে জলের গ্লাস রাখলাম। অনেকক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে শুধু ঘড়ির টিকটিক শব্দ ছিল। তারপর সে কাঁপানো ঠোঁটে বলল, মামিজি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি সরাসরি শুনলাম, মাঝপথে বাধা দিলাম না। সেদিন দিওয়ালিতে আমি খুব স্ট্রেসে ছিলাম। সে শুরু করল, ঘর আত্মীয় স্বজনে ভর্তি ছিল, কাজ অনেক ছিল। আমি রাগের মাথায় আপনাকে ওসব বলে দিয়েছিলাম, দয়া করে ডেকেছি, একটার বেশি মিষ্টি নেবেন না, এসব আমার বলা উচিত হয়নি, আমি ভুল ছিলাম। আমি তার চোখের দিকে তাকালাম। এইবার সেগুলোতে শুধু অ্যাক্টিং নয়, সত্যিকারের অনুশোচনা আর ভয় দুটোই ছিল। নেহা, আমি ধীরে ধীরে বললাম, স্ট্রেস কখনো কারুর আসল মুখ নয়, আসল হৃদয় দেখায়। যা মুখে আসে না, সেই সময় সেটাই হৃদয়ে লুকিয়ে থাকে। তুমি আমাকে দয়া করে আসা অতিথি ভেবেছিলে। তোমার মনে হয়েছিল আমি শুধু একটা অতিরিক্ত প্লেট, যাকে যখন খুশি সরিয়ে দেওয়া যায়। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমার কাছে ঘরের মানে শুধু দেওয়াল আর ডেকোরেশন ছিল মামিজি, সে কাঁদতে কাঁদতে বলল। আমি ছোটবেলা থেকেই মাম্মি পাপার ট্রান্সফারের পর ট্রান্সফার নিয়ে গিয়েছেন। প্রতি 2 বছর অন্তর ঘর বদলানো, নতুন লোক, নতুন স্কুল, কখনো কোনো জায়গায় আপন ভাব পাইনি। যখন আমাদের ফ্ল্যাটটা পেলাম, আমার মনে হলো এবার আমিও কোনো কিছুর মালিক। হয়তো সেই চক্করেই আমি ভুলে গেলাম যে ঘর শুধু নিজের নামের ওপর হয় না, ঘর তার সম্মানেও তৈরি হয় যে আমাদের জন্য এত কিছু করেছে। আমি তার কথা মন দিয়ে শুনলাম। এই সব তুমি বুঝতে পেরেছ নাকি শুধু নোটিশ দেখে ভয় লাগছে? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। নেহা মাথা তুলে সরাসরি আমার দিকে তাকাল।
প্রথমে ভয়ে লেগেছিল মামিজি, কিন্তু যখন রোহিত জানালো যে আপনি ওর জন্য কি করেছেন, যখন আমি ভাবলাম যে মহিলার কারণে আমার স্বামী এত স্ট্রং আর সাকসেসফুল হয়েছে, আমি সেই মহিলাকেই পিটি গেস্ট বলছি, আমার নিজের ওপর ঘৃণা হলো। নোটিশ দিলে তো লোন নড়বড়ে হবে, কিন্তু যদি আপনি আমার সাথে সম্পর্ক ভেঙে দেন, তবে আমার স্বামী আপনাদের মাঝখানে ফেসে গিয়ে ভেঙে পড়বে, আমি এটা চাই না। তার প্রতিটি শব্দে এখন শুধু নিজের স্বার্থ নয়, রোহিতের চিন্তাও ছিল। আমি মনটাকে একটু নরম হতে দিলাম, কিন্তু তবুও নিজের সীমা বজায় রাখলাম। ঠিক আছে নেহা, আমি বললাম, ক্ষমা চাওয়া প্রথম পদক্ষেপ, শেষ নয়। আজ থেকে তুমি আমাকে দয়া দিয়ে নয়, সম্মান দিয়ে ডাকবে। আর একটা কথা মনে রেখো, মায়ের জন্য ছেলে গুরুত্বপূর্ণ হয়, কিন্তু মায়ের সম্মান তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যদি কখনো তুমি বা অন্য কেউ আমার সম্মানকে আবার পায়ে দোলে রাখো, তবে এইবার আমি শুধু নোটিশ পাঠাবো না, বরং নিজের অংশ নিয়ে সত্যিই আলাদা হয়ে যাব। তারপর তোমরা দেওয়াল বাঁচাও বা লোন, আমার কিছু যাবে আসবে না। নেহা তৎক্ষণাৎ মাথা নেড়ে হ্যাঁ বলল। না মামিজি, এমন দিন আর আসবে না, আমি চেষ্টা নয়, সত্যিই বদলাব। সেই দিনের পর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করল। প্রথম সপ্তাহে নেহা আমাকে ফোন করল, মামিজি, আপনার ফেভারিট আলু কপি রান্না করছি, আপনি বলবেন না আপনি কিভাবে বানান? আমি একটু অবাকও হলাম, কিন্তু তাকে রেসিপি বলে দিলাম। পরের সপ্তাহে সে নিজেই একটা ছোট কৌটো বানিয়ে আমার বাড়ি নিয়ে এলো। টেস্ট করে বলুন তো আপনার মতো হয়েছে কিনা? তারপর একদিন সে একাই এলো, হাতে ঝাড়ু আর মোছা ছিল। মামিজি, এই পুরনো স্টোর রুমটা পরিষ্কার করে দিই না, এত জিনিস ধুলো খাচ্ছে। তার স্টাইল এখনও মডার্ন ছিল, কখনো কখনো কথা বলার সময় ভুলভ্রান্তিও হতো, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, এবার সে সত্যিই চেষ্টা করছিল। রোহিতও বদলে গেল। প্রতি রবিবার সন্ধ্যায় আসত, আমার সাথে চা খেত, কখনো নিস্তব্ধতায় বসত, কখনো অফিসের টেনশন শেয়ার করত, কখনো কিছু না বলে শুধু আমার হাত ধরে বসে থাকত। একবার আমি মজা করে জিজ্ঞেস করলাম, এখন কি ঘরে মিষ্টি একটার বেশি খাওয়ার পারমিশন আছে? সে লজ্জা পেয়ে বলল, এখন তো মামি নেহা নিজেই আপনার জন্য আলাদা কৌটো রেখে দেয়। কিছু মাস এভাবেই কেটে গেল। একদিন ফেব্রুয়ারির শেষে যখন আমার বাগানে নতুন ফুল ফুটতে শুরু করেছিল, আমি নিজেই মেহতাজিকে ফোন করলাম। মেহতাজি, আমি বললাম, এখন ওই 30% কাগজ সরিয়ে দিন। তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু সরোজজি, আপনিই তো এত কষ্টে এই অংশ সিকিওর করেছিলেন, এখন কেন সরাতে চান? আমি জানলা দিয়ে নিজের ছোট উঠোনে ফোটা ফুলগুলো দেখতে দেখতে জবাব দিলাম, কারণ যে কাজ ভয়ের কাগজ দিয়ে হয়নি, সেই কাজ সম্মানের দুটো সত্য শব্দ করে দিয়েছে। এখন আমি আমার সম্মান কাগজে নয়, আমার সন্তানের চোখে দেখতে পাচ্ছি। 2 সপ্তাহ পর মেহতাজি কনফার্ম করলেন, সারুজি, আপনার অংশ আবার আপনারই নামে ফান্ডে শিফট করে দিয়েছি, ফ্ল্যাট এখন শুধু রোহিত আর নেহার নামে। আমি শুধু একটা লাইন বললাম, ঠিক আছে, এখন আমার ডকুমেন্ট থেকেও তাদের পরীক্ষা শেষ। কিছুদিন পর রোহিত আর নেহা দুজনেই আমার বাড়িতে এলো, সাথে একটি ছোট উপহার ছিল, একটি সুন্দর ফ্রেম যাতে আমার, রোহিতের আর বিজয়জির পুরনো ফটো ছিল। নেহা হাত জোড় করে বলল, মামিজি, আমি জানি না আমি কবে পুরোপুরি আপনার বিশ্বাস ফিরে পাব, কিন্তু আমি গিভ আপ করব না। আপনি যে ভয় কাটিয়ে কাগজটা সরিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু প্লিজ এটা ভাববেন না যে এবার আমি আবার সেই পুরনো নেহা হয়ে যাব। এখন আমি আপনাকে মা বলতে শিখছি, শুধু নামে নয়, অন্তর থেকে। আমার গলায় কিছু একটা আটকে গেল। আমি সোজাসুজি উত্তর দিলাম, নেহা, মনে রেখো, দ্বিতীয় সুযোগ সবাই পায়, তৃতীয় নয়। তোমরা দুজনে আমাকে প্রথমবার রিয়েল ফ্যামিলির মতো অনুভব করালে। এখন এই ঘরের আলো শুধু দিওয়ালির লাইট থেকে নয়, তোমাদের ব্যবহার থেকেও আসা উচিত। কিছু মাস পর পরের বড় উৎসব এলো। এইবার তারাই আমাকে আগে থেকে ফোন করে ডাকল, মা, এই বছরের হালুয়া আপনিই বানাবেন, আর এইবার আপনার মিষ্টি টেবিলের মাঝখানে থাকবে, কোনো কোনায় নয়। আমি যখন তাদের বাড়ি পৌঁছলাম, তখন ড্রয়িং রুমে খুব সুন্দরভাবে সাজানো টেবিল ছিল। মাঝখানে স্টিলের থালা নয়, একটি সুন্দর কাঁচের প্লেটে আমার গাজরের হালুয়া রাখা ছিল, যার আশেপাশে সবাই বসেছিল। নেহা সবার সামনে জোর গলায় বলল, এটা আমাদের মায়ের হাতের হালুয়া, সবাই সবার আগে এটাই টেস্ট করবেন। সেই মুহূর্তে আমার চোখের সামনে সেই হলওয়েটা ভেসে এলো, যেখানে আমাকে দয়া করে ডাকা হয়েছিল। আর এখন আমি সেই ঘরের মাঝখানে সম্মানের সাথে বসেছিলাম। বন্ধুরা, জীবনে প্রতিটি গল্পে প্রতিশোধের মানে শুধু ভেঙে দেওয়া নয়, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ এটাই হয় যে আপনি সামনের জনকে তাদের ভুল দেখিয়েও তাদের একটি সত্যিকারের সুযোগ দেন, কিন্তু নিজের সম্মান কখনো নিচে নামতে দেন না। যদি আমি সেদিন চুপ থেকে শুধু কাঁদতাম, তবে হয়তো আজও আমাকে পিটি গেস্ট হিসেবেই ট্রিট করা হতো।
কিন্তু আমি একটি ফোন কলে সবাইকে মনে করিয়ে দিলাম যে মা কোনো পড়ে থাকা অবশিষ্টাংশ নয়, ঘরের ভিত্তি হয়। আজ আমি নিজের ছোট বারান্দায় বসে চা খাই, ফুলগুলোকে দেখি আর ভাবি, বিজয়জি ঠিকই বলতেন, শক্তির মানে শুধু লড়াই করা নয় সরোজ, শক্তির মানে হল কখন লড়তে হবে আর কখন ক্ষমা করতে হবে এটা বুঝতে পারা। আজ আমি দুটোই জানি। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন বন্ধুরা, যদি আপনি আমার জায়গায় হতেন তবে কি করতেন? শুধু কেঁদে চুপ হয়ে যেতেন, ঘর থেকে সম্পর্ক ভেঙে চলে যেতেন, নাকি নিজের অধিকার আইনিভাবে মনে করিয়ে দিয়ে সবাইকে সম্মানের আসল মানে বোঝাতেন? কমেন্টে অবশ্যই লিখুন, আপনার চিন্তা অন্য কারোর জন্য রাস্তা হয়ে উঠতে পারে। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, নিজের বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে প্রতিটি মায়ের মনে থাকে যে সে কখনো বোঝা নয়, ভিত্তি হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপুন, কারণ পরের গল্পে আমরা আপনার সামনে জীবনের আরও একটি সত্য গল্প নিয়ে আসব, যেখানে সম্মান, অধিকার আর মানবতার পরীক্ষা হবে। আমি সরোজ, বা হয়তো আপনাদের আশেপাশের হাজার হাজার মায়ের কণ্ঠস্বর। দেখা হবে পরের ভিডিওতে।